পোস্টেই থাকতে পারেন, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি রাষ্ট্রপতি হতে পারেন, আপনি নির্বাচন কমিশন হতে পারেন, আপনি সুপ্রিম কোর্টের চেয়ারম্যান হতে পারেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন, কিন্তু আপনার কোনো একটা কাজের যদি মানুষের জানার ইচ্ছা থাকে, মানুষ সেটা প্রশ্ন করবে এবং মানুষের প্রশ্ন সরাসরি মানুষের হয়ে প্রশ্ন যারা করে তারা হচ্ছে প্রেস। তাই তারা যেটা করেছে তারা প্রথমেই ক্ষমতা এসে ভারতবর্ষের সেরা 32টা যে প্রেস রয়েছে সেই 32টা প্রেসকে কিনে ফেলেছে। তারা জানে যে মানুষের কাছে যদি সত্যিটা পৌঁছয় তাহলে মানুষ বিদ্রোহ করতে পারে, অর্থাৎ সত্যিটা পৌঁছানো যাবে না। আপনি দেখেছেন নাকি এই যে ঘন্টাখানেক ওই অমুক তমুক হয়, প্রতিদিন সন্ধ্যা 8টায় বসেন একজন, কেউ 7টায় বসেন, আলোচনার টেবিল বসে। কোনোদিন দেখেছেন নাকি যে ভারতবর্ষের যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এই নিয়ে আলোচনা করতে দেখেছেন? দেখবেন না, কারণ তাদের মাথাটা বিক্রি করা আছে, চাকরিটা থাকবে না। দেখেছেন নাকি যে মোদির সম্বন্ধে কোনো প্রশ্ন করতে মোদি আর আদানির সম্পর্ক নিয়ে এত আলোচনা হচ্ছে, কোনোদিন 1 ঘন্টার জন্য আলোচনা হয়েছে? 15 মিনিটের জন্য? ভারতবর্ষে বেকারত্ব এখন চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। কোনোদিন শুনেছেন নাকি যে ঘন্টাখানেক কোনো জায়গায় বসে কোনো সুমন, কোনো চ্যাটার্জি, ব্যানার্জি কারা কেউ কোনোদিন আলোচনা করবে না। কারণ ওই প্রশ্নটা আলোচনা করলে কিন্তু মোদিদা ধরা পড়ে যাবে, কারণ ওই প্রসঙ্গ আলোচনা করলে ফ্যাসিবাদ সামনে এসে যাবে। ওটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি নিজেও ব্যক্তিগতভাবেও করতে পারবেন না। যেমন ধরুন, ভারতবর্ষে শুধুমাত্র ওই প্রতিষ্ঠিত যে পত্রিকাগুলো আছে, প্রতিষ্ঠিত যে টিভি চ্যানেলগুলো আছে তারাই তো নেই, তার বাইরেও ভারতবর্ষের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আরো বহু মানুষ, একটু সৎ ব্যক্তি যারা, তারা চেষ্টা করেছে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে সত্যি কথাটা তুলে ধরতে। ঠিক বেকারত্ব এখন কি অবস্থা আছে, ঠিক ভারতবর্ষের সামাজিক অর্থনৈতিক কাঠামোর কি অবস্থা আছে, ভারতবর্ষের ক্ষুধা সূচক এখন কি অবস্থায় রয়েছে, সেই প্রসঙ্গগুলো যখন তারা আলোচনা করেছেন, জেনে নিন 66 জন এ ধরনের রিপোর্টার যারা রিপোর্টিং করেছে, শুধুমাত্র ওই মোদী সরকার বা মোদীর ওই ডবল ইঞ্জিনের কোনো একটা সরকারের বিরুদ্ধে যারা রিপোর্টিং করেছে তাদেরকে এখনো পর্যন্ত জেলে ইউএপিএ আইনে বন্দী করে রাখা হয়েছে, যার মধ্যে কাপ্পান একজন ছিলেন। ইউপিতে গণধর্ষণ হলো, গণধর্ষণের পরে রাত্রিবেলায় পুলিশ তাদেরকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, যে বলছিলাম না, মিলিটারির মাথায় থেকে শুরু করে পুলিশের মাথায় সব আরএসএস, তাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো এবং তার রিপোর্টিং যে করতে গেল তাদের কিন্তু কিছু হয়নি। যারা ধর্ষণ করেছিল তারা কিন্তু মুক্ত, যিনি রিপোর্ট করতে গেছিলেন, এই খবরটা যারা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন আপনার কাছে, আমার কাছে, তাদেরকে জেলে বন্দী করে রেখা হয়েছে। আরো একটা খবর আপনাকে বলি, একটা গ্রামে, ইউপির একটা গ্রামে একটা স্কুলে মিড ডে মিল এখন খাওয়ায়, জানেন তো, স্কুলগুলোতে মিড ডে মিল খাওয়ানো হয়। সে মিড ডে মিলে তারা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে রুটি দিয়েছিল এবং সেই গ্রামেরই একটা ছেলে সাহস করে সেই রিপোর্টটা তারা ওই ভিডিও করে ছেড়েছিল। সেই ছেলেটাও এখন জেলে আছে। ওইখানকার বিডিওরও কিছু হয়নি, ওইখানকার স্কুল হেড টিচারেরও কিছু হয়নি, কারোর কিছু হয়নি। অর্থাৎ আপনি কোন রকমের সরকারের যারা পরিচালিত কোনো কিছুর কোনো বিরুদ্ধে কথা বলতে পারবেন না, তাহলে আপনাকে জেলে পৌঁছতে হবে। এটা হচ্ছে ফ্যাসিবাদ। এটা যদি সাধারণ মানুষের কাছে সাধারণভাবে আমরা তুলে ধরতে না পারি, আজকে অর্থনৈতিকভাবে ধরুন না, এই যে আধার কার্ড আপনাকে প্রতিদিন এটার সাথে ওটার সাথে সেটার সাথে লিঙ্ক করতে হচ্ছে। কি ফল আছে আধার কার্ড লিঙ্ক করার ফলে? আমার আপনার টাকা কি সিকিউরড হয়েছে? প্রতিদিন খবরের কাগজে, টিভিতে আপনি দেখতে পাবেন এর টাকা হ্যাক করে তুলে নিয়ে নিচ্ছে, অমুক নেতার ছেলে এত হাজার কোটি টাকা জমিয়ে রেখেছে, অমুক মন্ত্রী তার বাড়ি থেকে এত টাকা পাওয়া যাচ্ছে। তাহলে এই যে আপনারা আধার কার্ড লিঙ্ক করছেন, এই যে প্যান কার্ড লিঙ্ক করছেন, আমাদেরকে লাইনে দাঁড় করিয়ে রাখছেন, এটা শুধুমাত্র আমাদের মতন গরিব মানুষের জন্য। আমরা শুধু এই লাইনে দাঁড়াবো, আমরা আপনাদের যা বলবেন সেটাই মেনে নেব, এই অবস্থাটা তৈরি করেছে। অর্থাৎ ওরা মানিয়ে নিতেও শিখিয়ে দিয়েছে মানুষকে। এইটা করলে বোধহয় ভারতবর্ষের, এইটা করলে বোধহয় দেশের খুব একটা উন্নতি হবে। মোদি যখন বলেছে, সমস্ত মিডিয়া, মোদি যদি একবার বলে থাকে আমার গ্যারান্টি এই জিনিসগুলো আমি করব, সমস্ত মিডিয়া ঝাঁপিয়ে পড়বে। ধরুন না, এই যে রাম মন্দির, এই রাম মন্দির নিয়ে পশ্চিমবাংলা মানুষের কি উত্তেজনা আছে, পশ্চিমবাংলা মানুষের কি চিন্তা আছে? পশ্চিমবাংলা রামকে ভালোবাসতে পারেন, রামের কত ভক্ত হতে পারেন, কিন্তু সারা পশ্চিমবাংলার মানুষ রামের ভক্ত হয়ে গিয়ে একদম রাম মন্দির নিয়ে লাফিয়ে উঠেছে এমন তো নয়। কিন্তু দেখুন মিডিয়াগুলো, রাম মন্দিরে আজকে এই ছবি, আজকে রাম মন্দির উত্তেজিত, আজকে রাম মন্দিরে এইখানেই হচ্ছে, তারা শুরু করে দিয়েছে। এখনো 22 দিন বাকি রয়েছে।
তারা উত্তেজনা সৃষ্টি করে আরম্ভ করে দিয়েছে কারণ সত্যি যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকে চাপা দিতে। সত্যি ঘটনাগুলো আপনার বেকারত্ব, সত্যি ঘটনা আপনার শিক্ষা ব্যবস্থাটাকে আপনার হাতের বাইরে করে দিচ্ছে। যে শিক্ষা ব্যবস্থাটা ওরা নিয়ে এসছে, সেই শিক্ষা ব্যবস্থাতে কোনো গরিব ছেলে মেয়ে, কোনো দরিদ্র ছেলে মেয়ে তারা স্কুলে পড়তে পারবে না। যে শিক্ষা ব্যবস্থা ওরা নিয়ে এসছে, আজকে ওটা আলোচনার বিষয় নয় বলে আমি ওটা দীর্ঘ আলোচনা করছি না। যারা ছাত্র রয়েছে তারা আলোচনা করবে। গরিব মানুষ শিক্ষা পাবে না, অর্থাৎ একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তারা মানুষ হবে। প্রথমে তারা শুরু করেছিল জাতপাতের মুসলিমদের দিয়ে, ঠিক হিটলার যেভাবে শুরু করেছিল। আমরা হিটলারকে সিম্বল হিসাবে জানি, ফ্যাসিবাদের সিম্বল হিসাবে আমরা হিটলারকে দেখি, সারা বিশ্ব দেখে, আমরা শুধু নয়। সে হিটলারও যেভাবে শুরু করেছিল ভারতবর্ষে, এই নয়া হিটলার তিনিও শুরু করেছিলেন সেরকম ভাবে যে মুসলিমরা সব খারাপ, ভারতবর্ষ স্বাধীনতায় মুসলিমদের নাকি কোনো ধরনের অংশগ্রহণ নেই। আরে ইতিহাসটাও তো পড়েননি ওরা। কেউ 8 পাস, আমাদের প্রধানমন্ত্রী হয়তো 8 পাস, আমাদের যে মহিলা এবং শিক্ষামন্ত্রী তিনি হচ্ছেন 8 পাস। তো ইতিহাস তো পড়েনি, ভূগোল পড়েনি, ইতিহাস পড়েনি, না ভূগোল জানে না ইতিহাস জানে, দেশ চালাচ্ছে। চালালে যা হয়, আপনি তার কথা যাতে প্রশ্ন না করতে পারেন, আপনার মুখোমুখি যিনি হবেন না, ওনারা যেটা বলবেন সেটাকে আপনাকে শুনতে হবে। ঠিক সেইভাবেই একটার পর একটা শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত অধিকারগুলো যেগুলো স্বাধীন ভারতের মানুষ একটু একটু করে গড়ে তুলেছিল তার ঘাম রক্ত দিয়ে, যে সংস্থাগুলোকে ভারতবর্ষের মানুষ গড়েছিল, ওই বিএসএনএল থেকে শুরু করে যতগুলো সংগঠন, যতগুলো সংস্থা, লাভজনক সংস্থাগুলো পর্যন্ত একটার পর একটা আদানির হাতে বেছে দিচ্ছে। কোনো প্রশ্ন করা যাবে না। আদানির নাম যদি লোকসভাতে ওঠে, আরে লোকসভাটা কি? লোকসভা বিধানসভা একটা গণতান্ত্রিক দেশ, যে দেশে, যে কোনো গণতান্ত্রিক দেশের আইনসভা থাকে, সেখানে আলোচনা হয়, সরকার পক্ষকে বিরোধী পক্ষে প্রশ্নের উত্তর দিতে হয়। সেই আইনসভাকে যখনই কেউ আদানির নাম তুলেছে, তাদেরকে পার করে দেওয়া হয়েছে। কখনো আইন মেনে, কখনো কোনো আইনের প্রয়োজন হয়নি, একের পর এক তারা ছুঁড়ে ফেলে দিয়েছে তাদের বিরোধী দলের কণ্ঠস্বরকে। বাইরে যেমন লোকসভার মধ্যে, বিধানসভার মধ্যে থেকে শুরু করে সমস্ত জায়গাতে এই একটা পরিস্থিতি তারা কায়েম করেছে, মানুষের মধ্যে একটা ভীতির সংস্কৃতি করেছে যে বিরোধিতা করা যাবে না, বিরোধিতা করলেই কিন্তু আপনাকে হয় জেলে যেতে হবে অথবা এনকাউন্টারও হয়ে যেতে পারে আপনার, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে। তারপরে আসলো বুলডোজার। দেখুন না, ধাপে ধাপে আসছে, মিডিয়া কিন্তু বেশ লাফাচ্ছে। এনকাউন্টার করেছে, ওই একজন অপরাধীকে এনকাউন্টার করে মেরেছে, কি ভালো কাজ করেছে। একটা গণতান্ত্রিক দেশে যে অপরাধ করুক না কেন, সে তার পক্ষে একজন উকিল দাঁড়িয়ে বলে উনি এটা করেছেন কি করেননি, তাই নিয়ে তার একটা বিচার হয়, তারপরে তাকে ফাঁসি হতে পারে, জেল হতে পারে, আবার পুরোপুরি মুক্ত হতে পারে। যারা বড় লোক তারা অনেক কিছু করে, পয়সার পকেটে থাকলে আপনি মুক্ত, আপনার জন্য কোনো আইন নেই। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি তো ব্রিজভূষণের কিছু হয়েছে। ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে খেলোয়াড়রা মাঠে, যারা ভারতবর্ষের জন্য সোনা নিয়ে এসছে কুস্তিগির, যারা রূপো নিয়ে এসছে, তারা অতদিন ধরে ওখানে অবস্থান করলো, যার বিরুদ্ধে এমনকি প্রমাণও পাওয়া গেল, তার কিছু হয়েছে নাকি? হয় না। আমার দেশে এটা হয় না, হবে না, যতদিন না পর্যন্ত আমি আপনি রুখে দাঁড়াতে পারবো, যতদিন না পর্যন্ত এই পরিস্থিতি চলবে। আমি আরো অনেক কিছু বলা যেতেও, কিন্তু আমি দীর্ঘ বক্তব্য রাখবো না, কারণ অনেক বক্তা রয়েছেন, তারা বলবেন। এই পরিস্থিতিটা বদলের জন্য কিছু প্রয়োজন। আমরা কিন্তু দাঁড়িয়েছি সেই পরিস্থিতির বদলের পক্ষে, এখানে দাঁড়িয়েছি। আজকে এই বছরের শুরুতে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা চাই, আমরা জানি যে ফ্যাসিস্টরা এসছে যুগে যুগে, ফ্যাসিস্টরা কিছুদিন মানুষকে যাতনা দিয়েছে, মানুষকে ধ্বংস করেছে, সভ্যতাকে ধ্বংস করেছে, কিন্তু ফ্যাসিরা দীর্ঘস্থায়ী হয়নি, ফ্যাসিরা চিরস্থায়ী হয়নি। যে দেশের মানুষ, সেই দেশের মানুষ, তার পার্শ্ববর্তী মানুষ, তারা লড়াই করে ফ্যাসিবাদকে হারিয়েছে এবং মুছে দিয়েছে সেই দলকে বা সেই দেশের ওই সরকারকে। আমরা বিশ্বাস করি মোদির ফ্যাসিবাদও খুব বেশি দিন যে টিকবে এটা ভাবার কোনো কারণ নেই। যারা একটু ভীত সন্ত্রস্ত আছেন তাদের জন্য বলছি, তারা যদি মনে করে থাকেন যে আমি আজকে প্রতিবাদ করলে জেলে চলে যাব, ভাই কি হবে কালকে, ধরে রাখুন আপনার মতন যদি সবাই মনে করে, তাহলে তো এটা হলো যেরকম 250-300 বছর 500 বছর বিদেশিরা শাসন করে গেছিল ভারতবর্ষে, সেটাই চলবে, মোদী সরকার চলবে। অর্থাৎ সাহস করে দাঁড়াতে হবে, কাউকে তো চোখে চোখ রেখে কথা বলতে হবে। সেই চোখে চোখ রেখে কথা বলার কিন্তু লোকের কমতি পশ্চিমবাংলায়, ভারতবর্ষে নেই। প্রচুর পরিমাণে মানুষ, কিন্তু তারা বিচ্ছিন্ন ভাবে রাখছেন। আমরা চাইছি যে তারা একটা ঐক্য মঞ্চে এসে তারা
তাদের বক্তব্যগুলো পেশ করুক, তারা ঐক্যবদ্ধভাবে লড়াইটা করুক। আপনারা জানেন তো কৃষকদের লড়াই, কৃষকদের নাকি কত ভালোবাসেন উনি। উনি মানে মোদী সাহেব উনি কৃষকদের জন্য বিল নিয়ে আসলেন কৃষকদের সাথে কোনো আলোচনা না করে। ধরুন আপনি ছাত্র, আপনাদের ছাত্র প্রতিনিধির সাথে কোনো আলোচনা ছাড়াই ছাত্রদের জন্য একটা ভালো আইন আনা হলো এবং হাজার হাজার ছাত্র রাস্তায় নেমে বসলো, আমাদের পড়াশোনায় উঠে যাবে, অথচ কেউ তাদের কথা শুনতে আসলো না। ঠিক ব্যাপারটা এরকম দাঁড়ালো। মোদী বললেন যে আমি 3টে কৃষি বিল নিয়ে এসেছি, এই কৃষি বিলের পরে ভারতবর্ষের কৃষকদের নাকি বিশাল উন্নতি হবে, ভারতবর্ষের জিনিসপত্রের দাম কমবে, কত কিছু নাকি হবে। আমরা তারপরের দিন থেকে দেখলাম কৃষকরা রাস্তায় বসে পড়লো, সেখানে ব্যারিকেড করা হলো, কেউ তাদের কথা শুনতে আসেনি। একদিনের জন্য মোদী সেই কথা শুনতে আসেনি। আপনারা জানেন যে মণিপুর জ্বলল, মণিপুর এখনো জ্বলছে, 6 মাসের বেশি হয়ে গেল। মোদীর কিন্তু সময় হয়নি একদিনের জন্য ওই তাদের পাশে গিয়ে দাঁড়াতে, সেখানে প্রশ্নের উত্তর দিতে যে কেন ওখানে তো ডবল ইঞ্জিন ছিল, ওখানে সিঙ্গেল ইঞ্জিন নয়, ডাবল ইঞ্জিনের সরকার ছিল ওখানে। কোন ইঞ্জিনটা কোন দিকে গেল, কোন ইঞ্জিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ মানুষ যখন বিপদে পড়ে এই ডাবল ইঞ্জিনের কোন ইঞ্জিনকে আপনি খুঁজে পাবেন না। রেল ছিল ভারতবর্ষের একটা গর্বের জায়গা। আজকে যতই ওই 2-4টে বন্দে ভারত চালাক না কেন, রেলের একটা বাজেট ছিল, রেলের একটা মন্ত্রী ছিল, সেই মন্ত্রীর নামটা ভারতবর্ষের সমস্ত মানুষ জানতো আগে। সেই রেলটাকে শেষ করে ফেলেছে। আজকে রেলের প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা হচ্ছে, রেলের বাজেটের টাকা কোথায় যে যাচ্ছে, কোথায় কোন টাকা কি হচ্ছে কেউ জানে না। এমনকি রেল মন্ত্রীর নামও তো অর্ধেক লোক জানে না, আগে তো প্রত্যেকে জানতো রেল মন্ত্রীর নাম। সবকিছু শেষ, ভারতবর্ষের সমস্ত কিছু শেষ করে দিচ্ছে এই সরকারটা। আপনাকে ভাবতে হবে, শুধু আপনার জন্য নয়, আপনার পরবর্তী প্রজন্মের জন্য। ক্ষুদিরাম যখন প্রাণ দিয়েছিলেন তখন ক্ষুদিরাম নিজের জন্য প্রাণ দেননি, ক্ষুদিরাম প্রাণ দিয়েছিলেন তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেই সময় যারা লড়াই করেছিল ভারতবর্ষের পশ্চিমবাংলার, তারা লড়াই করেছিল একটা সুখী সমৃদ্ধ ভারতবর্ষ দেখবো বলে। সেই ভারতবর্ষ আজ, সেই ভারতবর্ষ প্রতিষ্ঠা করার দায়িত্ব ছিল আমাদের উপরে। আমরা পারিনি, আমরা হেরে গেছি মোদির কাছে একটা সময়ের জন্য, একটা পর্যায়ের জন্য। কিন্তু হেরে গেছি মানে হার স্বীকার করে নিয়েছি তাই নয়, আমরা লড়াইতে আছি। আজ না হয় কাল মোদিকে হারিয়ে আমরা দেখিয়ে দেবো যে সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষ কল্পনা করেছিল ক্ষুদিরাম থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে ভারতবর্ষের তাবৎ তাবৎ ভগৎ সিং থেকে শুরু করে সবাই, সেই তার পক্ষে আজও মানুষ আছে। আজও ভারতবর্ষের মানুষ, আরো পশ্চিমবাংলার মানুষ, আজও কলকাতার মানুষ তার পক্ষে এখনো পর্যন্ত আছে। আজও তার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য মানুষ, হাজার হাজার মানুষ রয়েছে। এটা প্রমাণ করবার জন্যই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আগামী যে অনুষ্ঠানগুলো রয়েছে সেইগুলো আপনারা অনুষ্ঠানগুলোকে সফল করবেন এবং পশ্চিমবাংলার বুক থেকে আবার সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক